হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অণুজীব অধ্যায়টার জন্য কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং তার পাশাপাশি কী টাইপের সৃজনশীল আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যদি দেখি যে মাইক্রো অর্গানিজম এই চ্যাপ্টারটার মধ্যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নটা কি আসতে পারে, এটা যদি আমরা একটু দেখি, কয়েকটা সিলেক্টিভ জ্ঞানমূলক আছে। তো প্রথমটা হচ্ছে যে ক্যাপসিড কাকে বলে। দেখো, ভাইরাস দেহের মধ্যভাগে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। ভিরিয়ন কাকে বলে? নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে আবার ভিরিয়ন বলে। তাহলে ভিরয়েড কি? সংক্রমণক্ষম একসূত্রক বৃত্তাকার আরএনএ অণুকে ভিরয়েড বলে। এখন ইমার্জিং ভাইরাস কি? সেটা হচ্ছে যে আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসই হলো ইমার্জিং ভাইরাস। ব্যাকটেরিওফাজ কি? যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। তো যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? সেটা হচ্ছে যে ভাইরাস দেহে কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুসমূহ যেমন সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। তো এদের কোনো বিপাকীয় এনজাইম এবং পুষ্টিক্রিয়া নেই। তো ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়। সিগনেট রিং কি? ট্রোফোজয়েটের অভ্যন্তরে একটি গহ্বর সৃষ্টি হয়ে ক্রমশ তা বড় হয়ে সাইটোপ্লাজমকে পরিধির দিকে সরিয়ে দেয়, নিউক্লিয়াসের একপাশে অবস্থান নেয়, পরজীবীকে তখন পাথর বসানো আংটির মতো দেখায়। একেই সিগনেট রিং বলে। লাইসোজেনিক চক্র কাকে বলে? যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর ভাইরাস ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএ এর সঙ্গে একত্রিত হয়ে রেপ্লিকেট করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না, তাকেই লাইসোজেনিক চক্র বলে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড কি? দেখো, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে নিউক্লিয় ক্যাপসিড বলে। মাইক্রোসেফালি কি? মাইক্রোসেফালি হচ্ছে গর্ভবতী নারীদের দেহে জিকার সংক্রমণে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় এই ত্রুটিকে মাইক্রোসেফালি বলে। ট্রান্সডাকশন কাকে বলে? ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম কখনো ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে, একে ট্রান্সডাকশন বলে। পেপটিডোগ্লাইকান কাকে বলে? প্রতিটি ব্যাকটেরিয়ামের কোষকে ঘিরে একটি বড় কোষ প্রাচীর, আর এই কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড জাতীয়, একে পেপটিডোগ্লাইকান বলে। প্রোবায়োটিক ব্যাকটেরিয়া কাকে বলে? প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া মানুষের পরিপাকতন্ত্রে মিথজীবী রূপে বাস করে, এদেরকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বলে। কনজুগেশন কাকে বলে? দুটি ব্যাকটেরিয়া কোষের ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে একটি ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয় পদার্থ অন্য ব্যাকটেরিয়া কোষে স্থানান্তর হওয়ার ঘটনাকেই কনজুগেশন বলে। সাইগোজনি কাকে বলে? মানুষের যকৃত ও লৌহ রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করে। এই জীবনচক্রে সাইজেন্ট নামক বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি বিশেষ দশা বিদ্যমান থাকে। এই ধরনের জীবনচক্রকে সাইজোগনি বলে। সার্ফ নার্স দানা কাকে বলে? অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় লোহিত রক্তকণিকাটি আকারে বড় হয় এবং সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা দেয়। তো এই দানাগুলোকে সাফনার্স দানা বলে। এবার যদি আমরা গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেখি, প্রথম প্রশ্ন হতে পারে যে প্রোফাজ কিভাবে গঠিত হয়। প্রথমত, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাজ ভাইরাসের ডিএনএটি সংযুক্ত হয়ে যে নতুন গঠন করে তাকেই প্রোফাজ বলে।
প্রথমে ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে তার ডিএনএ প্রবেশ করায় এবং নিউক্লিয় এনজাইম ব্যবহার করে ব্যাকটেরিয়ার ডিএনএ এর নির্দিষ্ট অংশ কর্তন করে ফেলে। পরবর্তীতে ডিএনএ এর কাটা অংশে ইন্টিগ্রেজ এনজাইম দ্বারা ফাজ ভাইরাসের ডিএনএটি যুক্ত হয় এবং গঠন করে প্রোফেজ। হোমোরেজিক ডেঙ্গু জ্বর বলতে কী বোঝো? সাধারণত ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হোমোরেজিক ডেঙ্গু জ্বর দেখা দেয়। এতে কয়েকদিন পরে রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ির ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা দেয়, পায়খানার সাথে রক্ত যেতে পারে, রক্ত বমি হতে পারে, এছাড়াও চোখের কোণে রক্ত জমাট হতে পারে। তবে রক্তের প্লেটলেট ভীষণ হ্রাস পায় এবং রক্ত জমাট বাঁধতে পারে না। সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। হেপাটাইটিসকে তুষার আগুন বলা হয় কেন? রোগের তীব্রতা ভেতরে ভেতরে বাড়তে থাকে কিন্তু বাইরে প্রকাশ পায় না বলেই হেপাটাইটিসকে তুষের আগুন বলা হয়। তুষের আগুন যেমন বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে জ্বলতে থাকে, ঠিক তেমনই হেপাটাইটিস সি ভাইরাস শরীরে প্রবেশ করার পর দীর্ঘদিন কোনো লক্ষণ প্রকাশ করে না, ফলে ভাইরাসটি নীরবে লিভারের মারাত্মক ক্ষতি করতে থাকে। ভাইরাসকে জীব ও জড়ের যোগসূত্র বলা হয় কেন? ভাইরাস অতি আণুবীক্ষণিক নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে এবং এর মধ্যে পরিব্যক্তি ও প্রকরণ সৃষ্টি এবং জিনগত পুনর্বিন্যাস ঘটে, যা জীবের বৈশিষ্ট্য। আবার জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, বিপাকীয় এনজাইম ও পুষ্টিক্রিয়া নেই, যা জড় বৈশিষ্ট্য। ভাইরাসে উভয় প্রকার বৈশিষ্ট্য দেখা যায় বলেই ভাইরাসকে জীব ও জড়ের যোগসূত্র বলা হয়। নাইট্রিফিকেশন বলতে কী বোঝো? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করাকেই বলা হয় নাইট্রিফিকেশন। দুটি উপধাপে এটি সম্পন্ন হয়। প্রথম উপধাকে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস ইত্যাদি জলজ ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে এবং দ্বিতীয় উপধাপে নাইট্রোব্যাক্টার নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে। এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুইটি পোষক প্রয়োজন কেন? ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র সম্পন্ন করতে দুইটি পোষক প্রয়োজন, কারণ পোষক দুইটি হলো মানুষ ও মশকি। মানুষের দেহে ম্যালেরিয়া জীবাণুর অযৌন জনন ঘটে আর মশকি দেহে এর যৌন জনন সম্পন্ন হয়। জীবাণুটি এই দুইটি পোষক ছাড়া তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। মানুষ হলো জীবাণুটির মাধ্যমিক পোষক আর মশকি হলো নির্দিষ্ট পোষক, তাই ম্যালেরিয়া পরজীবীর দুটি পোষকের প্রয়োজন। প্লাজমোডিয়ামের জীবনচক্রে জনক্রম কেন গুরুত্বপূর্ণ? বারবার অযৌন জননের ফলে জীবের শারীরবৃত্তীয় কর্মক্ষমতা লোপ পায়। গ্যামেটের মিলনের ফলে প্রজাতি তার পুনর্জীবন লাভ করে এবং যৌন জননের জন্য প্রয়োজনীয় শক্তি পুনরুদ্ধার করে। যৌন জননে নিউক্লিয়াস ও বিভিন্ন অংশ পুনর্গঠিত হয়, ফলে বিপাকীয় কর্মক্ষমতা ও জীবনী শক্তি পুনরুজ্জীবিত হয়। প্রজাতি ধারা অক্ষুণ্ণ রাখতে জনক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনক্রম প্রজাতির প্রকরণ ঘটাতে পারে এবং জনক্রম জীবে বৈচিত্র্য সৃষ্টি করে। এই জন্যই প্লাজমোডিয়াম এর জীবনচক্রে জনক্রম এত বেশি গুরুত্বপূর্ণ। ক্যাপসিড বলতে কী বোঝো? প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত। ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। ক্যাপসিডের প্রধান কাজ নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, তবে এরা শোষক দেহেও সংক্রমণে সহায়তা করে। ক্ষেত্রবিশেষে ক্যাপসিডে প্রোটিনের সাথে লিপিড ও স্টার্চ থাকে। ক্যাপসিড ভেতরের বস্তুকে অর্থাৎ ডিএনএ বা আরএনএকে সুরক্ষা করে, এক অ্যান্টিজেন হিসেবেও কাজ করে, সর্দি, জ্বরে, হাঁচির উদ্রেক করে। এরপর যদি আমরা দেখি যে লাইটিক চক্র ও লাইসোজনিক চক্রের মধ্যে পার্থক্য। লাইটিক চক্র হচ্ছে এই চক্রে ভাইরাসের ডিএনএ পোষক কোষের ডিএনএকে ধ্বংস করে, কোষের কার্যভার গ্রহণ করে ও কোষকে ধ্বংস করে। এক্ষেত্রে ভাইরাস অনুলিপি সৃষ্টি করে, প্রোফাজ দেখা যায় না। এই চক্রের শেষে লাইসোজেনিক চক্র শুরু হয় না এবং টি ফাজ সিরিজযুক্ত ভাইরাসে লাইটিক চক্র দেখা যায়। আর লাইসোজেনিক চক্র, এ চক্রে ভাইরাসের ডিএনএ পোষক কোষের ডিএনএকে ধ্বংসও করে না, কোষকেও ধ্বংস করে না। এক্ষেত্রে ভাইরাস অনুলিপি সৃষ্টিও করে না, কিন্তু প্রোফাজ দেখা যায়। লাইসোজেনিক চক্রের শেষে লাইটিক চক্র শুরু হয়। এক্স ফাজ, পি ফাজ,
M13 ভাইরাসে দেখা যায়। এরপরের প্রশ্ন, কেন অ্যানোফিলিস মশকই ম্যালেরিয়া জীবাণু বহন করতে পারে? স্ত্রী মশকের ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত প্রয়োজন, তাই কেবলমাত্র মশকিরাই রক্ত পান করে এবং জীবাণুর বিস্তার ঘটায়। পুরুষ মশারা মধু বা অন্যান্য উৎস থেকে আহার সংগ্রহ করে মানুষকে দংশন করে না। অন্যদিকে কিউলেস বা এডিস প্রকৃতির মশকির পরিপাকতন্ত্রে বিশেষ ধরনের এনজাইম থাকে যা জীবাণু গ্যামেটোসাইটগুলোকে নষ্ট করে, তাই তারা এই জীবাণুর বিস্তার ঘটাতে পারে না। কিন্তু অ্যানোফিলেস এর দেহে এরূপ এনজাইম না থাকায় গ্যামেটোসাইটগুলো সক্রিয় থাকে এবং রোগের বিস্তার ঘটায়। ম্যালেরিয়া জ্বরে রক্ত স্বল্পতা কেন দেখা যায়? সাইজোগনি শেষে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেঙে মেরোজয়েটে বের হওয়ার সময় লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। স্বাভাবিক মানুষের যকৃত ও প্লীহা থেকে প্রচুর লোহিত রক্তকণিকা তৈরি হয়, কিন্তু ম্যালেরিয়াগ্রস্ত রোগীর যকৃত ও প্লীহায় আক্রান্ত হওয়ায় লোহিত রক্তকণিকা সৃষ্টি বাধাগ্রস্ত হয়। আক্রান্ত প্লীহা থেকে লাইসোলেসিথিন নামক এক ধরনের বিশ্লেষী পদার্থ নিঃসৃত হয়, ফলে লোহিত কণিকাকে ধ্বংস করে। পরজীবী হিমোলাইসিন নামক এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যা স্বাভাবিক অনাক্রান্ত লোহিত কণিকায় হিমোলাইসিস ঘটায়, ফলে খাবার গ্রহণে বিস্বাদ আসে। পরবর্তীতে পুষ্টিকর খাদ্যের অভাবে রোগীর দেহে রক্তকণিকা সৃষ্টি হয় না। হেপাটিক সাইজোগনি ও এরিথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য লেখো। প্রথমে পার্থক্যের বিষয়টা হচ্ছে হিমোজয়েন। হেপাটিক সাইজোগনিতে হিমোজয়েন উৎপন্ন হয় না, কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনিতে উৎপন্ন হয়। হেপাটিক সাইজোগনিতে উৎপন্ন হয়, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে উৎপন্ন হয় না। সাফনার্স কণা, এটা হেপাটিক সাইজোগনিতে দেখা যায় না, কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখা যায়। জ্বর হেপাটিক সাইজোগনিতে হয় না, কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কাঁপুনি সহ জ্বর আসে। চক্রের মধ্যবর্তী দশাসমূহ হেপাটিক সাইজোগনিতে ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোমেরাজয়েট এবং এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ট্রফোজয়েট, সিগনেট রিং সাইজন্ট এবং মেরোজায়েট।